প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ষষ্ঠ অধ্যায় জাবেদা অর্থাৎ জাবেদা অধ্যায়ের পাঠ্য বইয়ের ৫ নং সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করা শিখব। আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি উপযুক্ত তথ্যের আলোকে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও। প্রারম্ভিক জাবেদা হচ্ছে ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে যে সম্পদ ও দায় নিম্নে দেওয়া আছে, সেই সম্পদ ও দায় থেকে আমরা ২০১৭ সালের একটি প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাবো। আমরা জানি সম্পদগুলো ডেবিট হয় এবং দায়গুলো ক্রেডিট হয়। নগদান ৪০,০০০ টাকা আমরা ডেবিটে লিখব, আসবাবপত্র ১ লক্ষ টাকা ডেবিটে লিখব, বিনিয়োগ ৫০,০০০ টাকা ডেবিটে লিখব, প্রদেয় হচ্ছে বা পাওনাদার হচ্ছে দায়, আমরা ৫০,০০০ টাকা, পাওনাদার ১০,০০০ টাকা আমরা ক্রেডিটে লিখব এবং মূলধন হিসাবে ১,৮০,০০০ টাকা হচ্ছে দায়, আমরা এই বা স্বত্বাধিকার মূলধন হিসাবকে আমরা ১,৮০,০০০ টাকা ক্রেডিটে লিখব। কেননা এটি ২০১৮ অর্থাৎ ২০১৭ পূর্বের বছর অর্থাৎ ১৬ সালের সমাপনী সম্পদ এবং সমাপনী দায় যদি ২০১৭ সালের ১ তারিখে আগমন ঘটে, তাহলে কিন্তু প্রারম্ভিক দাখিলার মাধ্যমেই আগমন ঘটাইতে হয়। আমরা দেখতে পাচ্ছি খ নং প্রশ্নে যে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা দেখাও। সমন্বয় দাখিলার ছকটি হচ্ছে মেসার্স আলফা ট্রেডার্সের সমন্বয় জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। সমন্বয় জাবেদাগুলো হচ্ছে ১ থেকে ৪ পর্যন্ত। ১ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মোট প্রদত্ত বেতন ১,২০,০০০ টাকা, যার মধ্যে ২০,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই ২০,০০০ টাকার কিন্তু আমরা সমন্বয় জাবেদা করব। তো ২০,০০০ টাকা বেতন যদি আমরা অগ্রিম প্রদান করে থাকি, সেটির জাবেদা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। কেননা ইতিপূর্বে অগ্রিম প্রদান করা হয়েছে, সেই অগ্রিমের মধ্যে বা প্রদত্ত বেতনের মধ্যে এখনও ২০,০০০ টাকা অগ্রিম রয়েছে, অর্থাৎ প্রদান করা হয়নি। অগ্রিম প্রদান করা হয়েছিল অনেক পূর্বে, এখন সেই অগ্রিম প্রদানের মধ্যে বা প্রদত্ত বেতনের মধ্যে ২০,০০০ টাকা বর্তমানে অগ্রিম রয়েছে। এই কারণে আমরা লিখব অগ্রিম বেতন ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যায় লিখব অগ্রিম বেতন সমন্বিত হলো। ২ তারিখে আমরা দেখতে পাচ্ছি ভাড়া প্রদান ৫০,০০০ টাকা। যখন আমরা ভাড়া প্রদান করেছি তখন কিন্তু ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হয়েছিল। এখন এই ভাড়া ৫০,০০০ টাকা প্রদানের পরেও ১০,০০০ টাকা ভাড়া বকেয়া রয়েছে। আমরা লিখব ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। আমরা সমন্বয়ে লিখব বকেয়া ভাড়া সমন্বয় সাধন করা হলো, কেননা এই ভাড়াটি ভবিষ্যতে পরিশোধ করতে হবে। ৩ তারিখে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ ৫,০০০ টাকা, অর্থাৎ বিনিয়োগের সুদ এখনও আমরা এই ৫,০০০ টাকা পাবো, আদায় করতে পারিনি, অর্থাৎ বকেয়া রয়েছে। আমরা লিখব যে বিনিয়োগের অনাদায়ী বা বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বিত হলো। ৪ তারিখে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্রের উপর ১০,০০০ টাকার অবচয় ধার্য করা হলো। এখানে দুইটি জাবেদা রয়েছে, একটা সনাতন পদ্ধতি, একটি আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমরা সনাতন পদ্ধতিটি লিখব না, আমরা লিখব আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতির জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবং এই পুঞ্জীভূত অবচয়টি কোন সম্পদের তা বোঝার জন্য আমরা ব্র্যাকেটে লিখব আসবাবপত্র। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ব্র্যাকেটে দেখিয়ে দিলাম যে আসবাবপত্রেরই অবচয় হয়েছে, এবং এই পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব যে ক্রেডিট, এটিকে কিন্তু আমরা বিপরীত সম্পদও বলতে পারি। আমরা ব্যাখ্যায় লিখব আসবাবপত্রের অবচয় হিসাব সমন্বয় করা হলো। গ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা দেখাও, অর্থাৎ এই সমাপনী দাখিলাটি প্রকৃত জাবেদাই দেখাতে হয়। আমরা জাবেদার ছকটি তৈরি করে নিচ্ছি যে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদা বা সমাপনী দাখিলা। প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সমাপনী দাখিলা হচ্ছে যে আয় এবং ব্যয়কে বছরের শেষে ক্লোজ করে দিতে হয়, অর্থাৎ শেষ করতে হয়, এবং এই আয় ব্যয়ের পার্থক্য লাভ বা ক্ষতি হলে তাকেও ক্লোজ করতে হয় বা সমাপ্ত করে দিতে হয়। তাহলে আমাদের আজকের উদ্দীপক থেকে আয় এবং ব্যয়ের যে শব্দগুলো রয়েছে, সেই আয় এবং ব্যয়কে আমরা ক্লোজ করে দেব বা সমাপনী দাখিলার মাধ্যমে বছর শেষে এর হিসাবটি সমাপ্ত করব। আমরা একটি আয় পেয়েছি
বিনিয়োগের সুদ 5,000 টাকা। এই বিনিয়োগের সুদ কিন্তু ক্রেডিটে ছিল, তাকে যখন আমরা সমাপনী বা ক্লোজ করে দেব তখন কিন্তু এই বিনিয়োগের সুদ আর ক্রেডিটে থাকবে না, সেটি ডেবিট হবে। তখন আমরা লিখব বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট 5,000 টাকা। আমরা ব্যাখ্যায় লিখব সকল আয় হিসাব বন্ধ করা হলো। আজকের উদ্দীপকে আমরা বেতন, ভাড়া এবং অবচয় 3টি ব্যয় পেয়েছি। বেতন পেয়েছি আমরা 1 লক্ষ টাকা এবং ভাড়া পেয়েছি 50,000 টাকা এবং বকেয়া পেয়েছি 10,000 টাকা, এই মোট 60,000 টাকা। এবং বেতন ছিল 1,20,000 টাকা, এর মধ্যে কিন্তু অগ্রিম ছিল 10,000, সেই অগ্রিম 10,000 টাকা বাদ দেওয়ার পর আমরা বেতন বাবদ পাবো 1 লক্ষ টাকা এবং ভাড়া পেয়েছি 50,000 টাকা, বকেয়া রয়েছে 10,000 টাকা, মোট 60,000 টাকা। আর আসবাবপত্রের অবচয় 10,000 টাকা। এই মোট আমাদের 1,70,000 টাকা কিন্তু আমরা ব্যয় বাবদ পেয়েছি। তাহলে আমরা জানি ব্যয়কে যখন বন্ধ করে দেব তখন ব্যয়গুলো ডেবিটে ছিল, যখন ব্যয় হিসাবগুলো ক্লোজিং বা বন্ধ করে দেব তখন কিন্তু ব্যয়গুলো আর ডেবিটে থাকবে না, সেগুলো ক্রেডিট হবে। এই কারণে আমরা লিখব বেতন হিসাব 1 লক্ষ টাকা ক্রেডিট, ভাড়া হিসাব 60,000 টাকা ক্রেডিট, অবচয় হিসাব 10,000 টাকা ক্রেডিট। এই তিনটির যোগফল আমরা লিখব আয় বিবরণী ডেবিট 1,70,000। এই ক্রেডিটের যোগফলই কিন্তু আয় বিবরণী ডেবিট হয়েছে 1,70,000। এখন আজকের উদ্দীপকে থেকে আমরা একটি আয় বিবরণী ক্রেডিট এবং আয় বিবরণী ডেবিট দুটি ফলাফল পেয়েছি। আমার ক্রেডিট আয় বিবরণীর জের হলো 5,000 টাকা আর আয় বিবরণীর ডেবিট জের হলো 1,70,000 টাকা। তাতে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 1,65,000 টাকাই হবে আয় বিবরণীর ডেবিট উদ্বৃত্ত। আর এই 1,65,000 টাকা ডেবিট উদ্বৃত্ত মানেই ক্ষতি। তাহলে এই ক্ষতিটিও আমরা আজকে বন্ধ করে দেব বা মূলধনে স্থানান্তর করে দেব। আমরা লিখব মূলধন হিসাব ডেবিট 1,65,000 টাকা, নিট ক্ষতি হিসাব ক্রেডিট 1,65,000 টাকা। কেননা এই আয় বিবরণীর ডেবিট জেরই ছিল 1,65,000 টাকা, সেই ডেবিটের জেরটি কিন্তু আমরা মূলধনে স্থানান্তর করে দিলাম। আমরা ব্যাখ্যায় লিখব নিট ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তরিত হলো বা স্থানান্তর করা হলো, কেননা এই নিট ক্ষতি এই মূলধনকে হ্রাস করবে।